থ্রি আই অ্যাটলাস এটি হলো অন্তঃনক্ষত্রীয় বস্তুর ভিডিও। বন্ধুরা, কয়েকদিন আগের ঘটনা রেড মুন ইভেন্ট, এটি সম্পর্কে আপনাদের অবশ্যই মনে আছে। যখন আমরা সবাই বাড়ির ছাদে দাঁড়িয়ে রক্তচাঁদ বা রেড মুন ইভেন্টকে উপভোগ করছিলাম, তখন বিশ্বের কিছু সুপরিচিত জ্যোতির্বিজ্ঞানী নামিবিয়ার মরুভূমিতে একটি বিশেষ জিনিস দেখার চেষ্টা করছিলেন। লোনার ক্লিপসের কারণে সৃষ্ট অতিরিক্ত অন্ধকারের সুযোগ নিয়ে তারা মহাকাশে একটি অত্যন্ত অদ্ভুত বস্তুর ছবি তোলার চেষ্টা করছিলেন। আর হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করছেন, সেই বস্তুটি ছিল থ্রি আই অ্যাটলাস। তাদের তোলা ছবিতে মহাকাশে সবুজ উজ্জ্বল রঙে চলতে থাকা থ্রি আই অ্যাটলাসকে দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ছবিতে এমন কি ছিল যার জন্য গবেষকদের রাতের ঘুম উড়ে গেল? সাধারণত যে কোনো প্রাকৃতিক ধূমকেতুর মহাকাশে সবুজ দেখাওয়াটা এটা কিন্তু স্বাভাবিক। এর কারণ হলো ধূমকেতুর নিউক্লিয়াস উত্তপ্ত হয়, এর মধ্যে থাকা ডাই অ্যাটমিক কার্বন সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির সাথে বিক্রিয়া করে সবুজ রঙে চলতে শুরু করে। কিন্তু থ্রি আই অ্যাটলাস নিয়ে দীর্ঘ গবেষণার পর এটি পরিষ্কার যে এই বস্তুর মধ্যে ডাই অ্যাটমিক কার্বন একেবারেই নেই। তাহলে এখানে প্রশ্ন আসছে, এই ধূমকেতুর মধ্যে যখন সেই রাসায়নিক বন্ধন তৈরি হতে পারে না, তখন কিভাবে এর মধ্য থেকে সবুজ রঙের আলো নির্গত হচ্ছে? বিশ্বের বড় বড় গবেষকদের মতে এটি কেবল তখনই সম্ভব যখন এই বস্তুটি স্বয়ংক্রিয়ভাবে সবুজ আলো নিঃসরণ করছে। এই বস্তুটি আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসার সাথে সাথে এই অচেনা অতিথির সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য আমাদের দিচ্ছে। এই বস্তুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জলের চেয়েও বেশি। এটি মূলত নিকেল নামক ধাতব পদার্থ দিয়ে তৈরি। সাধারণত যে কোনো প্রাকৃতিক ধূমকেতুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জলের চেয়ে বেশি হয় না। এছাড়াও যে ধূমকেতুতে ধাতুর পরিমাণ বেশি থাকে সেগুলোতে সাবলিমেশন প্রক্রিয়া, যেখানে চরম তাপে ধাতু সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়া সূর্যের কাছাকাছি যাওয়ার পরেই শুরু হয়। কিন্তু থ্রি আই অ্যাটলাসের ক্ষেত্রে এই বাষ্প বা লেজের মতো আকৃতি সূর্যের কাছে নয়, বরং যখন এটি মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে ছিল তখনই দেখা গিয়েছিল। গবেষকরা বলছেন, সেই স্থানে কোনো ধাতু বাষ্পীভূত হওয়ার মতো তাপই সেইখানে নেই। তাহলে এটা কি করে সম্ভব? এছাড়াও 1 জুলাই 2025-এ অ্যাটলাস টেলিস্কোপ দিয়ে থ্রি আই অ্যাটলাসকে দেখা হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই বস্তুর দিক এবং গতিতে 1% বিচ্যুতি দেখা যায়নি। সাধারণত যখন কোনো প্রাকৃতিক ধূমকেতু বা গ্রহাণু আমাদের সৌরজগতের মধ্য দিয়ে ভ্রমণ করে, তখন তাকে সূর্য থেকে আসা তাপ এবং বিভিন্ন গ্রহের মহাকর্ষীয় শক্তি, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, তার সাথে লড়াই করতে হয়। এর ফলে প্রায় সব ধূমকেতু বা গ্রহাণু প্রতি কয়েক মাস অন্তর তাদের গতি বা দিককে পরিবর্তন করে থাকে। কিন্তু থ্রি আই অ্যাটলাস বিগত 4 মাসে তার দিক বা গতিকে সামান্যতম পরিবর্তনও করে দেখায়নি। এই ধরনের নিয়ন্ত্রিত ভ্রমণ কেবলমাত্র সেই বস্তু বা উপগ্রহগুলোতেই দেখা যায় যা কোনো বুদ্ধিমান সভ্যতা দ্বারা তৈরি করা তাদের লক্ষ্যে পাঠানো হয়। গবেষকরা যখন এটিকে প্রাকৃতিক ধূমকেতু না ধরে একটি মহাকাশ যানের শ্রেণীতে ফেলেন, তখন আশ্চর্যজনকভাবে এটি সেই সংজ্ঞার 98% পর্যন্ত ফিট হয়ে যায়। এছাড়া বন্ধুরা, আরও একটি জিনিস জেনে আপনারা আরও অধিক অবাক হয়ে যাবেন। থ্রি আই অ্যাটলাসের ওপরে দীর্ঘ গবেষণার পর নাসার বিজ্ঞানী ডক্টর মার্কো মিশেলি একটি অত্যন্ত অদ্ভুত সম্ভাবনা নিয়ে সামনে এসেছেন। মার্কের মতে 1977 সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা বিগ এয়ার রেডিও টেলিস্কোপ ব্যবহার করে 72 সেকেন্ডের জন্য যে একটি অবিশ্বাস্য শক্তিশালী ন্যারো ব্যান্ড রেডিও সংকেত শুনেছিলেন, যার কম্পন ছিল 1420 মেগাহার্টসের। সেটি কোনো প্রাকৃতিক উৎস থেকে আসতে পারে না। সেই সংকেতকে তখন থেকেই ওয়াও সিগন্যাল নামে ডাকা হয়। কিন্তু এইখানে অদ্ভুত একটি বিষয় হলো, 1977 সালে প্রাপ্ত সেই ওয়াও সংকেতের উৎপত্তি স্থল ছিল সেই ধনু তারামণ্ডল, যেটিকে আমরা সেজিটেরিয়াস কনস্টেলেশন নামে জেনে থাকি। এখন যদি আমরা এই থ্রি আই অ্যাটলাসের গতিপথকে বিপরীতভাবে পরীক্ষা করি, তবে এটিও সেই ধনু তারামণ্ডল থেকেই আমাদের সৌরজগতে এসে প্রবেশ করেছে বলে প্রমাণিত হয়। এছাড়াও মার্ক যখন সম্প্রতি এই বস্তুর ওপরে গবেষণা করছিলেন, তখন তিনি এই বস্তুর থেকে মাত্র 2 সেকেন্ডের জন্য 1420 মেগাহার্টসের কম্পনের একটি শক্তিশালী সংকেত পেয়েছিলেন। সিমুলেশন থেকে এটিকে 72 সেকেন্ড পর্যন্ত প্রসারিত করার পর মার্ক জানতে পারেন যে এই প্যাটার্ন
1977 সালের প্রাপ্ত ওয়াও সংকেতের কাঠামোর সাথে অনেকটাই মিলে যায়। এখন প্রাথমিক প্রতিবেদনগুলো এই ইঙ্গিত দিচ্ছে যে সম্ভবত 1977 সালে এই 3i অ্যাটলাসই মানুষের সাথে সংযোগ করার জন্য সেই ওয়াও সংকেতটি পাঠিয়েছিল। কিন্তু এখানে একটি প্রশ্ন আসে, যদি এত দূরে থেকে সে 1977 সালে পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য ওয়াও সিগন্যাল পাঠিয়ে থাকে, তাহলে সেটি তো এখন আমাদের পৃথিবীর অনেক কাছে আছে, এখন কেন সেটি পুনরায় আবার সংকেত পাঠাচ্ছে না? যাই হোক বন্ধুরা, দুর্ভাগ্যবশত অন্তনক্ষত্র বস্তুটির রহস্য হয়তো আমরা কখনোই পুরোপুরি সমাধান করতে পারবো না। যে মুহূর্তে এই বস্তুটির সবথেকে পরিষ্কার ছবি বা পরিষ্কার তথ্য আমরা পেতে পারতাম, এই সময়ে সে আমাদের সূর্য ও পৃথিবীর মাঝখানে না থেকে সূর্যের অন্যদিকে মানে বিপরীত দিকে আছে। আর যখন এই বস্তুটি আমাদের কক্ষপথের সেই অবস্থানে এসে পৌঁছাবে, যখন এটিকে আমরা আবার দেখতে পাবো, তখন এটি দ্রুত গতির কারণে আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। এই কারণে যখন এই বস্তুটির সমস্ত রহস্য এতদিন সমাধান হওয়ার কথা ছিল, সেখানে বাস্তবে এটি আজকের দিনে আরো বেশি জটিল হয়ে উঠছে। তবে এটিও সত্যি যে এই মুহূর্তটি আমাদের পুরো জীবনের এমন একটি মুহূর্ত হতে পারে যখন অন্য কোনো সভ্যতার একটি উন্নত প্রোব আমাদের গ্রহের কাছ দিয়ে অতিক্রম করছে। আর যদি আমরা এই সত্যতা জানতে পারি, তবে এই মুহূর্তটি আমাদের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয়, এই 3i অ্যাটলাস কি প্রাকৃতিক কোনো ধূমকেতু নাকি কোনো উন্নত মহাকাশ? সেই সাথে এমনই সব ইনফরমেটিভ ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।